আজকের পর্বে তোমাদের কাছে দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির উপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা অনেকেই আগ্রহ প্রকাশ করেছো, অনেকেই কমেন্টে লিখেছো যেন এই কবিতার ওপর থেকে ছোট বড় প্রশ্ন আলোচনা করা হয়। এর আগে তোমাদের কাছে বেশ কতগুলি ধারাবাহিক পর্বে কিন্তু এই কবিতার উপর প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। সেখানে কবিতার নামকরণের সার্থকতা, বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তর অনেক আলোচনা করা হয়েছিল। কিন্তু তোমরা যেহেতু আগ্রহ প্রকাশ করেছো এবং তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যেহেতু কবিতাটি পাঠ্য ছিল, তোমাদের অনেকেরই হয়তো এই কবিতার কিছু জায়গায় সমস্যা থেকে গেছে। তাই নতুন করে যখন তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করছি, তোমরা এই প্রশ্ন উত্তরগুলোই মনোযোগ সহকারে শোনো বা অনুশীলন করো, তাহলে কিন্তু তোমাদের এই কবিতার আর কোথাও আশা করছি কোনো সমস্যা থাকবে না। 24 সালে মাধ্যমিক পরীক্ষায় এই কবিতার ওপর থেকে কিন্তু কোনো 3 নাম্বার বা 5 নাম্বারের ওপর প্রশ্ন আসেনি। তোমরা কিন্তু 25 সালে এই কবিতার ওপর থেকে অতি অবশ্যই 3 নাম্বার বা 5 নাম্বার যে কোনো দাগে প্রশ্ন পেতে পারো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে যেহেতু এই কবিতাটি ছিল, দ্বিতীয় পর্যায়ক্রমে তোমরা আর প্রশ্নে পাবে না। কিন্তু টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য এখন থেকে এই কবিতাটার যেখানে যা সমস্যা আছে সেটা কিন্তু তোমরা বুঝে নাও, এটাকে কমপ্লিটলি তোমরা একদম তৈরি করে নাও। আজকে তোমাদের কাছে এই কবিতাটির প্রথম স্তবকের ওপর থেকে 7টি প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তা এখানে তোমরা নির্দিষ্ট কিছু লাইন ধরে প্রশ্ন উত্তর তৈরি করে ফেললেই যে পরীক্ষায় পেয়ে যাবে তা কিন্তু নয়। এক একটা অংশকে তোমরা ভালো করে বুঝে নাও এবং সেই অংশ উত্তর স্বরূপ কোন কোন লাইন থেকে তোমরা পেতে পারো প্রশ্নের, সেটাও কিন্তু তোমরা ভালো করে একটু বুঝে নাও। তাহলে দেখবে যে কোনো লাইন ধরেই প্রশ্ন আসুক না কেন উত্তর লিখতে অসুবিধে হবে না। পরীক্ষার শেষ মুহূর্তে গিয়ে সাজেস্টিভ পড়ার থেকে শুরুতেই কিন্তু ভালো করে টেক্সট পোর্শনগুলো বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। তাহলে দেখো আজকে তোমাদের প্রথম কি প্রশ্ন দেওয়া হয়েছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত শব্দটি ব্যবহারের তাৎপর্য কী? সেই আদিম যুগে কি ঘটেছিল? তাহলে উদ্ভ্রান্ত শব্দটির মধ্য দিয়ে আমরা মূলত একটি দিশেহারা অবস্থাকে বুঝি। কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা ভূমিখণ্ডের এক স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে পরিচিতি লাভের পেছনে যে প্রাকৃতিক বা ভৌগোলিক বর্ণনা রয়েছে তাকে এক কাব্যিক সুষমায় ফুটিয়ে তুলেছেন। কবি এখানে এক স্রষ্টা প্রসঙ্গ এনেছেন বা স্রষ্টার উল্লেখ করেছেন, যিনি আদিম যুগে অর্থাৎ যখন আমাদের এই পৃথিবী রূপ লাভ করছিল, তখন আফ্রিকা ভূমিখণ্ডকে কিভাবে নিজের মনের মতো করে রূপ দেবেন সেই চেষ্টায় তিনি নিহিত ছিলেন। তার সেই মনমতো রূপ প্রদান হচ্ছিল না বলেই কিন্তু তার মধ্যে এক ব্যাকুলতা, অস্থিরতা, চঞ্চলতা কাজ করছিল সেই স্রষ্টার মধ্যে। সেই প্রসঙ্গ উপস্থাপনের জন্যই কিন্তু এখানে উদ্ভ্রান্ত শব্দটি ব্যবহারের তাৎপর্য। তাহলে সেই আদিম যুগে কি ঘটেছিল, দ্বিতীয় অংশের উত্তরে আমরা কি বলবো। টেক্সট পোর্শনটা একটু দেখো যে স্রষ্টা এখানে কবি ভৌগোলিক ব্যাখ্যাকে যেভাবে উপস্থাপন করেছেন সেই ভিত্তিতে আমরা দেখি যে স্রষ্টা মনের মতো করে আফ্রিকা ভূমিখণ্ডকে রূপ দিতে পারছিলেন না বলে খুব অসন্তোষে ভুগছিলেন। তাই তিনি তার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন, অর্থাৎ তিনি তার সৃষ্টিকে বারবার রূপ দিচ্ছিলেন আর তা মনোমতো হচ্ছিল না বলে আবার তাকে ভেঙেও ফেলছিলেন। ধৈর্যহারা হয়ে তিনি ঘন ঘন মাথা নাড়ছিলেন। ঠিক সেই রকমই সময় দেখা গেল যে সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস যেন প্রাচ্য ভূমিখণ্ড থেকে আফ্রিকা ভূমিখণ্ডকে বিচ্ছিন্ন করে এক স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে রূপদান করল, যা স্রষ্টার দ্বারাই যেন সংগঠিত হলো। এবং শুধু যে আফ্রিকা ভূমিখণ্ড স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে একটা অস্তিত্ব গড়ে তুলল তা নয়, দেখা গেল নিবিড় বনস্পতির বেড়াজাল তৈরি হলো আফ্রিকা ভূমিখণ্ডের ওপরে, যেখানে আলোর অনুপ্রবেশ পর্যন্ত নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তাহলে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে এভাবেই কিন্তু আফ্রিকা ভূমিখণ্ড তার স্বতন্ত্র একটি
রূপ লাভ করেছিল। দেখো এখানে কিন্তু 5 নাম্বার রয়েছে। তাহলে আফ্রিকা যে শুধু ভূমিখণ্ড হিসেবেই স্বাতন্ত্র্য লাভ করলো তা কিন্তু নয়। নিজের অস্তিত্ব বা নিজের রূপ আফ্রিকা ভূমিখণ্ড যেভাবে ধীরে ধীরে গড়ে তুলল তার বর্ণনা কিন্তু তার পরের অংশে রয়েছে। সেখানে রহস্যময়তা, দুর্গমতা নিয়ে আফ্রিকা যেভাবে এক ভয়ঙ্কর পরিবেশ প্রেক্ষাপট তৈরি করে গড়ে উঠেছিল, তাতে করেই কিন্তু আফ্রিকা ভূমিখণ্ড পূর্ণতা লাভ করেছিল, বা সেভাবেই আফ্রিকা ভূমিখণ্ড তার নিজস্বতা লাভ করেছিল। উদ্ভ্রান্ত আদিম যুগে কিন্তু এই আফ্রিকা ভূমিখণ্ডকে কেন্দ্র করে এই ঘটনা বা এই পরিস্থিতি কবি কবিতায় উপস্থাপন করেছেন। তাহলে দেখো এর উত্তরের পরিসরটা কিন্তু প্রথম স্তবক জুড়ে রয়েছে। মূলত তোমাদেরকে বলতে হবে আফ্রিকা ভূমিখণ্ড কিভাবে স্বতন্ত্র একটি ভূমিখণ্ড হিসেবে পরিচিত হলো, এরপর সে তার নিজস্বতা কিভাবে, নিজস্ব রূপটা কিভাবে গড়ে তুলেছিল। এই দুটো অংশকে মিলেই কিন্তু সংক্ষেপে উত্তরটা উপস্থাপন করতে হবে। 5 নাম্বার আছে মানে তোমরা প্রথমে যেহেতু উদ্ভ্রান্ত শব্দটির তাৎপর্য ছিল ওখানে 1 নাম্বার, আর দ্বিতীয় অংশে রয়েছে 4 নাম্বার। 4 নম্বর মানে কিন্তু তোমরা বিশাল বড় করে এর উত্তর লিখে ফেলবে তা কিন্তু নয়। খুব বেশি হলে তোমরা এখানে 10টা বাক্য লিখবে, তাহলেই কিন্তু উত্তরটা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারবে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, তার উত্তরও কিন্তু একই অংশের মধ্যে রয়েছে। 2 নম্বর প্রশ্নে রয়েছে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টার অসন্তোষের কারণ কি? তিনি অসন্তোষ বশত কি করেছিলেন? তাহলে স্রষ্টার অসন্তোষের কারণ দেখো, তার একটা দুটো লাইন পরেই কিন্তু লাইনটা রয়েছে। এখানে আফ্রিকা ভূমিখণ্ডের যে স্বতন্ত্র রূপ লাভ করার বিষয়টিকে কবি কবিতায় উপস্থাপন করেছেন, এবং তার পেছনে যে ভৌগোলিক বা প্রাকৃতিক বিষয়টি রয়েছে সেটিকে কবি এখানে এক কাব্যিক সুষমায় উপস্থাপন করেছেন, যে কারণে কবি কবিতার মধ্যে স্রষ্টার প্রসঙ্গ নিয়ে এসছেন। আমরা যেটা কল্পনা করে থাকি যে এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, রূপদান করেছেন, তিনি আফ্রিকা ভূমিখণ্ডকে যখন একটি স্বতন্ত্র রূপ প্রদান করছিলেন তখন কোনোভাবেই তার মনোমতো হয়ে উঠছিল না সেই রূপ, যে কারণেই তার মনের মধ্যে এক প্রবল অসন্তোষ কাজ করেছিল। যেমন একজন শিল্পীর মধ্যে দেখা যায় যে তিনি যতক্ষণ না তার শিল্পকে মনোমতো রূপ প্রদান করতে পারছেন, ঠিক একইভাবে অসন্তোষ তিনিও মনের মধ্যে অনুভব করেন। তাহলে দ্বিতীয় অংশটায় কি রয়েছে প্রশ্নে, যে তিনি অসন্তোষবশত কি করছিলেন। তাহলে অসন্তোষবশত আমরা এক্ষুনি যে প্রশ্নের উত্তরটা আলোচনা করলাম, এখানে কিন্তু আমরা প্রথম স্তবকের দ্বিতীয় অংশে যাব না, শুধুমাত্র আফ্রিকা ভূমিখণ্ডটা কিভাবে সৃষ্টি লাভ করলো বা সৃষ্ট হলো, অর্থাৎ যে তিনি অসন্তোষবশত তার নতুন সৃষ্টিকেই বারবার ভাঙছিলেন, আবার গড়ছিলেন, আবার ধৈর্যহারা হয়ে ঘন ঘন মাথা নাড়ছিলেন। ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস, যা আমরা জানি প্রাকৃতিকভাবেই আফ্রিকা ভূমিখণ্ডকে প্রাচী ধরিত্রীর অর্থাৎ প্রাচ্য ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন করে এক স্বতন্ত্র রূপ প্রদান বা স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে রূপ প্রদান করেছে রুদ্র সমুদ্রের বাহু। এবং এই সমস্ত কিছু যেন সেই স্রষ্টার দ্বারাই সংগঠিত হয়েছে। শুধু তাই নয়, আফ্রিকা ভূমিখণ্ডকে যে শুধুমাত্র একটি স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে রূপ প্রদান করা হয়েছিল তা নয়, সেই সঙ্গে নিবিড় বনস্পতির বেড়াজালে ঘিরে ফেলা হয়েছিল আফ্রিকা ভূমিখণ্ডকে। তাহলে প্রশ্নটা তোমাদের যেটা ছিল যে তিনি অসন্তোষবশত কি করেছিলেন, না অসন্তোষবশত আফ্রিকা ভূমিখণ্ডকে এক স্বতন্ত্র রূপ প্রদান করতে সক্ষম হয়েছিলেন, নিজের মনের সমস্ত রকম অসন্তোষকে দূরীভূত করার জন্য, বা নিজে ভূমিখণ্ডকে যেভাবে রূপ প্রদান করতে চেয়েছেন সেই রূপ প্রদানের করার জন্য। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কোথায় ছিনিয়ে নিয়ে গিয়েছিল?
আচ্ছা, এখানে তোমরা টেক্সট পোর্শনটা দেখো। তাহলে কে কাকে কোথায় ছিনিয়ে নিয়ে গেছিল, কে ছিনিয়ে নিয়ে গেছিল, এখানে একদম লাইন ধরে তোমাদের উত্তর দিতে হবে। রুদ্র সমুদ্রের বাহু, মূলত সমুদ্রের জলোচ্ছ্বাসের দ্বারাই বিচ্ছিন্ন হয়েছিল আফ্রিকা ভূমিখণ্ড প্রাচ্য ভূমিখণ্ডের থেকে। আর এই সমস্ত কিছুই যেন সংগঠিত হয়েছিল সেই স্রষ্টার দ্বারা, যিনি এই জগৎ সংসারকে একটা রূপ প্রদান করছিলেন। আদিম যুগ যখন আমাদের এই পৃথিবীর একটা আকৃতি লাভের বা ভূমিখণ্ডের সঠিক অস্তিত্ব লাভের সময় পর্ব চলছিল, তাহলে কোথায় ছিনিয়ে নিয়ে গেছিল না প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে এক স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে তাকে রূপ প্রদান করা হয়েছিল। এবং সেখানে একই উত্তর দেখো, বনস্পতির নিবিড় পাহারায় তাকে স্বাতন্ত্রতা প্রদান করা হয়েছিল। তারপরের অংশ দেখো প্রশ্নে, এখানে কবির কোন ভাবনা প্রকাশ পেয়েছে। এখানে মূলত কবি তুলে ধরতে চেয়েছেন যে একজন শিল্পী যেভাবে তার শিল্পকে রূপ প্রদানের জন্য, মনোমত রূপ প্রদানের জন্য চেষ্টা করেন, এখানে স্রষ্টা, জগৎ স্রষ্টা, তিনিও যেন এই জগৎকে তার মনোমত রূপ প্রদানের জন্য বারবার ভেঙেছেন, গড়েছেন। এবং সেভাবেই সেই কার্যবশতই দেখা গেছে আফ্রিকা ভূমিখণ্ড এক স্বতন্ত্র রূপ লাভ করেছে। অর্থাৎ কবি তার এখানে কাব্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে আফ্রিকা ভূমিখণ্ডের স্বতন্ত্র রূপ লাভ করার দিকটিকে তুলে ধরতে চেয়েছেন। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখো সেখানে নিভৃত অবকাশে তুমি, তুমি কে, নিভৃত অবকাশ কিভাবে তৈরি হলো। তাহলে এর উত্তরও কিন্তু এর আগে যতগুলি 3টি প্রশ্নের উত্তর আলোচনা হয়েছে তার মধ্যেই রয়েছে। এখানে তুমি বলতে আফ্রিকা ভূমিখণ্ডকেই কবি উপস্থাপন করতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। তাহলে নিভৃত অবকাশটা কিভাবে তৈরি হলো না স্রষ্টা যেভাবে আফ্রিকা ভূমিখণ্ডকে একটি স্বতন্ত্র রূপ প্রদান করলেন, যেভাবে প্রাচী ধরিত্রীর বুক থেকে তাকে বিচ্ছিন্ন করা হলো সমুদ্রের জলোচ্ছ্বাসের দ্বারা, যেভাবে তাকে বনস্পতির নিবিড় বেড়াজালে বেঁধে ফেলা হলো, যেখানে আলোর অনুপ্রবেশ নিষিদ্ধ হলো, এভাবে একটি নিভৃত অবকাশ সৃষ্টি হলো আফ্রিকা ভূমিখণ্ডের ওপরে। মূলত যেভাবে আফ্রিকা ভূমিখণ্ড সৃষ্ট হয়েছিল তাতে করেই আফ্রিকা ভূমিখণ্ডে নিভৃত অবকাশ সৃষ্টি হয়েছিল। এরপরের প্রশ্ন দেখো, 5 নম্বরে রয়েছে, সেখানে নিভৃত অবকাশে তুমি, আবার একই লাইন ধরে প্রশ্ন, তুমি কে, তাহলে একই উত্তর হলো। এরপরে নিভৃত অবকাশে কি ঘটেছিল তা আফ্রিকা কবিতা অবলম্বনে আলোচনা করো। তাহলে লাইনটা ধরে দেখো, প্রথম যে তোমাদের 4 নম্বরের প্রশ্নটা দেওয়া হয়েছিল সেখানে মূলত কিভাবে নিভৃত অবকাশ তৈরি হলো, অর্থাৎ আফ্রিকা ভূমিখণ্ডের সৃষ্টির উত্তরটা আমরা লিখব। এরপর সেই নিভৃত অবকাশে আফ্রিকায় কি ঘটেছিল, এরপর আফ্রিকা ভূমিখণ্ড স্বতন্ত্র রূপ লাভ করার পর কিভাবে তার নিজস্ব রূপ গড়ে তুলেছিল সেই বর্ণনাটা আমাদের দিতে হবে। তারা টেক্সট পোর্শনে দেখো, এই অংশটা কিন্তু তোমরা একেবারেই কঠিন বলে মনে করবে না, শুধু কবিতার লাইনগুলো ধরে বিষয়বস্তুটা বুঝে নাও, তাহলে তোমরা নিজের ভাষায় উত্তরটা লিখতে পারবে। দেখো কি বলছে টেক্সটে, যে সেই নিভৃত অবকাশে আফ্রিকা ভূমিখণ্ড কি করেছিল, সংগ্রহ করে চলেছিল দুর্গমের রহস্য। মানে যা কিছু পরিবেশ প্রকৃতির মধ্যে দুর্গম, যা কোনোভাবেই অনুধাবন করতে পারা যায় না, সেই রহস্যময় বিষয়গুলোকে আফ্রিকা ভূমিখণ্ড যেন নিজের মধ্যে সংগ্রহ করছিল। তাহলে কোনো একটা ভূমিখণ্ড যদি নিজের মধ্যে, দেখো এটা একটা কাব্যিক উপস্থাপনা, কোনো একটা ভূমিখণ্ড যদি নিজের মধ্যে দুর্গমতার রহস্য সংগ্রহ করে, তাহলে সেই ভূমিখণ্ডটা আস্তে আস্তে দুর্গম হয়ে উঠবে। যে যেমনভাবে সাজবে তাকে তো সেরকমই দেখাবে। এরপর দেখো, জল স্থল আকাশের মধ্যে যে দুর্বোধ সংকেত ছিল সেগুলোকে আফ্রিকা ভূমিখণ্ড ক্রমশ
চিনতে শিখছিল বা অনুধাবন করার চেষ্টা করছিল। কেন না, আমাদের প্রকৃতির মধ্যেই যে রহস্যময়তা, দুর্বোধ্যতা, দুর্গমতা রয়েছে, সেটাই কিন্তু আফ্রিকা ভূমিখণ্ডের রূপ গড়ে তুলতে সাহায্য করেছে। প্রকৃতির মধ্যে যে দৃষ্টি অতীত জাদু রয়েছে, অর্থাৎ প্রকৃতির মধ্যেই যে প্রাকৃতিক নিয়মগুলো কাজ করছে, যেটা আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পাই না, যেটা আমরা বুঝতে পারি পরিবেশ প্রকৃতি দেখলেই, তাহলে সেই জাদুই ধীরে ধীরে যেন আফ্রিকা ভূমিখণ্ডের মধ্যে একটা মন্ত্র জাগিয়ে তুলছিল। তার চেতনাতীত মনে আফ্রিকা ভূমিখণ্ডের, দেখো, একটা জীবিত সত্তার মন হয়, এখানে এক প্রকার আফ্রিকা ভূমিখণ্ডকেই কবি একটা মানবিক রূপ দিয়েছেন। তাই তার চেতনাতীত মনের মধ্যেই যেন প্রকৃতির মধ্যে দৃষ্টি অতীত যে জাদুগুলো কাজ করে, অর্থাৎ যে প্রাকৃতিক নিয়মগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে মন্ত্র জাগিয়ে তুলছিল। তাহলে প্রকৃতির দুর্বোধ্যতা, দুর্গমতা, রহস্যময়তা নিয়েই কিন্তু আফ্রিকার নিজস্ব রূপ গড়ে উঠেছে। তাহলে এভাবে এই দুর্গমতা, দুর্বোধ্যতা, রহস্যময়তা নিয়ে যখন আফ্রিকা ভূমিখণ্ড একটা রূপ লাভ করলো, তখন তার নিজস্ব রূপটাই বেশ ভয়ঙ্কর হয়ে উঠল। ফলে আফ্রিকা ভূমিখণ্ড কি করলো না, বিদ্রূপ করতে আরম্ভ করলো যা কিছু ভীষণ তাকেই, ভীষণ মানে ভয়ঙ্করকে। কেননা আফ্রিকা ভূমিখণ্ড তো তখন নিজেই ভয়ঙ্কর রূপ লাভ করে ফেলেছে। প্রকৃতির মধ্যে যত রহস্য রয়েছে নিজের শরীরে ধারণ করেছে। যা কিছু এরপর প্রকৃতির মধ্যে যা কিছু ভয়ঙ্কর দেখা যাচ্ছে, তাকে বিরূপের ছদ্মবেশ ধারণ করে আফ্রিকা বিদ্রূপ করে চলছে। এবং যা কিছু বিভীষিকার, যা কিছু ভয়ঙ্কর, যা কিছু শঙ্কা প্রকৃতির মধ্যে রয়েছে, সমস্ত কিছুকে অনায়াসেই যেন আফ্রিকা তার রূপ দিয়ে পরাস্ত করতে পারল। কিভাবে না, তার সেই রহস্যময়তা, দুর্গমতার মধ্য দিয়ে নিজের মধ্যে একটা উগ্রতা জাগিয়ে তুলল, একটা প্রচণ্ড রূপ জাগিয়ে তুলল, যেন তাণ্ডবের রূপ লাভ করল আফ্রিকার নিজস্ব সত্তা। এই রূপের মধ্য দিয়ে পরিবেশ প্রকৃতির মধ্যে যা কিছু ভীষণ, যা কিছু ভয়ঙ্কর, তাকে অনায়াসেই হার মানাতে বা বিদ্রূপ করতে সক্ষম হলো আফ্রিকা ভূমিখণ্ড। আর এভাবেই আফ্রিকা ভূমিখণ্ড সেই নিভৃত অবকাশে নিজের রূপ বা নিজের যে নিজস্বতা, সেটা গড়ে তুলেছিল। যে নিজস্বতার মধ্যে দুর্বোধ্যতা, দুর্গমতা, রহস্যময়তা কানায় কানায় ভরপুর রয়েছে। তাহলে এভাবেই আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটা লিখব। এরপর দেখো 6 নম্বর প্রশ্নে কি রয়েছে। মন্ত্র জাগাচ্ছিল, কে কোথায় মন্ত্র জাগিয়ে তুলছিল? তাহলে লাইন ধরে আমরা উত্তর দেব। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, যেটা আফ্রিকা ভূমিখণ্ডের মধ্যে বা আফ্রিকা ভূমিখণ্ডকে কবি এখানে একটি মানবিক সত্তা দিয়েছেন, তাই তার চেতনাতীত মনে মন্ত্র জাগিয়ে তুলছিল। মন্ত্র জেগে ওঠার ফল কি হয়েছিল না, মন্ত্র জেগে ওঠার ফলে আফ্রিকা প্রকৃতির সমস্ত একই উত্তর বলবো এর আগের প্রশ্নের আমরা যা বলেছি। প্রকৃতির মধ্যে যা কিছু দুর্গম রহস্য বা দুর্বোধ্য সংকেত রয়েছে নিজের মধ্যে ধারণ করেছিল এবং এভাবেই তার মধ্যে মন্ত্র জেগে উঠেছিল। আর এই মন্ত্র জেগে ওঠার ফলে প্রকৃতির মধ্যে আবার যা কিছু ভীষণ বা ভয়ঙ্কর, তাকে অনায়াসেই বিরূপের ছদ্মবেশ ধারণ করে বিদ্রূপ করতে সক্ষম হয়েছিল এবং যে কোনো শঙ্কা বা যে কোনো বিপদ বা যে কোনো ভয়ঙ্করতাকে অনায়াসে হার মানাতে পেরেছিল। নিজের মধ্যে আফ্রিকা ভূমিখণ্ড এক উগ্র রূপ বা ভয়ঙ্কর বিভীষিকাময় রূপ ধারণ করে, যা তার সেই রূপ তার সেই ভয়ঙ্কর রূপ যেন তাণ্ডবের দুন্দুবি নিনাদের, অর্থাৎ একটা তাণ্ডবের বহিঃপ্রকাশ স্বরূপ হয়ে উঠেছিল। তাহলে এভাবেই মন্ত্র জেগে ওঠার ফল আমরা আফ্রিকা ভূমিখণ্ডের মধ্যে লক্ষ্য করি। এরপরে দেখো আজকে 7 নম্বর প্রশ্নের উত্তর আমরা কি বলবো। প্রশ্নটা রয়েছে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল? উত্তর এখানে একই, দেখো লাইনটা দেখো ভালো করে।
তাহলে কে কিভাবে? না আফ্রিকা ভূমিখণ্ড, যাকে কবি কবিতা এক মানবিক রূপ প্রদান করে উপস্থাপিত করেছেন। তা এখানে সমস্ত রকম বিপদ বা শঙ্কাকে আফ্রিকা ভূমিখণ্ড তার সমস্ত রকম প্রকৃতি থেকে আহরিত দুর্গমতা, রহস্যময়তা, দুর্বোধ্যতার দ্বারা নিজের যে এক ভয়ঙ্কর বা প্রচণ্ড রূপ গড়ে তুলেছিল, তাকে দিয়েই প্রকৃতির সমস্ত রকম ভীষণ বা শঙ্কাকে হার মানাতে বা বিদ্রূপ করতে সক্ষম হয়ে উঠেছিল। তাহলে এখানে দেখো, একবার বলা হচ্ছে, এটাই উত্তর, একবার বলা হচ্ছে যে বিদ্রূপ করতে পারছিলেন ভীষণকে, আবার একবার বলা হচ্ছে শঙ্কাকে হার মানাচ্ছিলেন। এখানে একই কথা বলা হচ্ছে কিন্তু বিভিন্নভাবে। মানে আফ্রিকা ভূমিখণ্ড যে এক বিভীষিকাময় প্রচণ্ড মহিমায় উগ্র রূপ ধারণ করেছিল, সেই উগ্র রূপের কারণে যে কোনো ভীষণকে বা যে কোনো ভীষণ মানে ভয়ঙ্করতাকে বা যে কোনো শঙ্কাকে বা বিপদকে হেলায় উপেক্ষা করতে সক্ষম হয়েছিল। আসলে আফ্রিকা ভূমিখণ্ড তো নিজেই এক ভয়ঙ্করময় রূপ ধারণ করে তৈরি হয়েছিল, তার নিজস্ব রূপ সেভাবে গড়ে তুলেছিল। তাহলে এই গেল তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন লাইন ধরে প্রশ্ন দেয়া হলেও এখানে কিন্তু উত্তরগুলো একই জায়গার মধ্যে নিহিত রয়েছে। প্রথম স্তবকে মূলত আফ্রিকা ভূমিখণ্ড একটি স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে কিভাবে পরিগণিত হলো তার বর্ণনা রয়েছে, আর সেই স্বতন্ত্র ভূমিখণ্ডের মধ্যে কিভাবে তার নিজস্ব রূপ গড়ে উঠল, আর সেই নিজস্ব রূপ গড়ে ওঠার পরে সেই ভূমিখণ্ড কি করেছিল, এই বর্ণনাটাই রয়েছে। অর্থাৎ একটা সামগ্রিকভাবে আফ্রিকা ভূমিখণ্ড কিভাবে সৃষ্ট হয়েছিল, মানে সে ভূমিখণ্ড হিসেবেও সৃষ্টি এবং তার নিজস্ব রূপ নিয়েও সৃষ্টি, এই বর্ণনাটা আমরা প্রথম স্তবকে পাবো। এভাবে আমাদের বিষয়বস্তুটা মাথায় রাখতে হবে, আর লাইনগুলো ধরে এভাবে প্রশ্ন যদি তোমরা তৈরি করো, তাহলে দেখবে প্রথম স্তবকের আর কোথাও তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে এইটুকুনি অংশ তোমরা অনুশীলন করো।